কালকে ভিডিও এসছে তো, দেওয়ার বৌদির ভিডিও এসছে, বাসি থাকেলা জোড়া তাপকি দেওয়া অসংযত ভিডিও। অবশ্যই সেই ভিডিও নিয়ে আজকে তোমাদের কিছু বলবো। তার আগে একটা রিলস দিয়েছে, কালকে একটা রিলস দিয়েছে, সেই রিলসে কিছু মনের কথা ব্যক্ত করেছে। সেটা কাকে উদ্দেশ্য করে বলেছে তোমরা বুঝেছ? তোমরা বোঝোনি। এক ঢিলে ও দুটো তিনটে করে পাখি মেরে দিয়েছে কালকের রিলসটায়। যাকে বিশ্বাস করেছে সে তা লাস্টের শেষের আঘাতটা সহ্য করতে পারেনি। লাস্টে যাকে মানে করা যায়, বিশ্বাস করা যায়, ছুরি মেরেছে, এরকম একটা রিলস দিয়েছে। কাকে উদ্দেশ্য করে বলেছে তোমরা তো বোঝোনি। যাকে উদ্দেশ্য করে বলেছে তারা বুঝেছে, কিন্তু তোমরা তো বোঝোনি। আর তোমাদের বোঝানোর জন্য এই যে শ্রীমতী হাজির হয়ে গেছে যে কালকে রিলসটা কাকে উদ্দেশ্য করে বলেছে, কারণ বুঝতে পারছে সবটা ওপেন হয়ে গেছে, সবটা চলে এসছে। ইভেন তোমাদের আজকে একটা কথা বলে যাই, অনেক দিন আগেই খবরটা এসেছিল কিন্তু বলিনি, কিন্তু যখন দেখছি না লিমিট ক্রস জল মাথার উপর দিয়ে যাচ্ছে, এই বাচ্চাটাকে নিয়েও গেম খেলেছে, মিথ্যাচারিতা করেছে, সবটা নিয়ে আজকে তোমাদের বলবো। আর কালকের ভিডিও বলবো। ওর সামনের দিন ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। ও যদি নিজের থেকে না স্টেপ নেয়, তো এইবার অর্ণবকে আমি রিকোয়েস্ট করব, অর্ণবও যদি স্টেপ না নেয়, এইবার দেখতে হবে, এইবার একটু চিন্তা করতে হবে। এইবার দেখছি, চলো ভিডিওর ভেতরে চলো। কালকের ভিডিও নিয়ে অনেক কিছু বলবো। এত অসুস্থ, খাওয়া দাওয়া বন্ধ, কিন্তু দেখেছো খাওয়া দাওয়ার কোনো এদিক ওদিক নেই। তো অনেকটাই এখন মনে হচ্ছে বাবা মা ইনভলভ। সবটা নিয়ে আজকের ভিডিও স্কিপ করবে না, দেখবে, অমূল্য মতামত দিয়ে আসবে। আর আজকে তোমাদের আমার ব্যাপারে একটা ইনফরমেশান দেবো, একদম ভিডিওর প্রথমেই ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে তো চলো। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমেই বলি, কালকে পুষ্প প্রদর্শনীতে গেছিলাম। ওখানে জিৎ মুখার্জি সারেগামাপা খ্যাত, আমি চিনতাম না, কারণ তোমরা জানো আমি টিভি সিরিয়াল সেরকম একটা দেখি না, আগে খুব দেখতাম। এবং আমি এই পুষ্প প্রদর্শনীতে, চাকদার যে পুষ্প প্রদর্শনী, বিরাট মেলা হয়, বিরাট বড় মাঠে বিশাল প্রোগ্রাম হয়। তোমরা ওই ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। একটু এক ঝলক ক্লিপ তুলে দিয়েছি। এরকম সতীশ গাজমির, তারপরে আরও সারেগামাপা খ্যাত, গতবারের আগের বারও একজন এসেছিল আমার, এই যে সোনার আংটি, এইটা না, এরকমই একটা আংটি, ওই প্রোগ্রামে গিয়ে তাদের সাথে আনন্দ করতে গিয়ে কখন খুলে পড়ে গেছে, ভিডিওতে দেখছি খুলে পড়ে গেছে, তারপরে আর পাইনি। আমাদের মাঠে কি যেন নাম ছিল, যাই হোক, ওই বড় বড় চুল, সারেগামাপার। সেরকম কালকেও গেছিলাম, ওই জিৎ মুখার্জি বোধহয়, হ্যাঁ জিৎ মুখার্জি, দীপ মুখার্জি, অসাধারণ গায়, অসাধারণ গিয়েছে। তোমাদের একটা ভিডিওতে আমি জাস্ট পুরো ইটা তুলে দিয়েছি, আর ছোট ছোট পার্টে ওর গানগুলো তুলে দেবো। সারেগামাপার অসাধারণ গায়, দারুণ গানের গলা। তো সেই গানগুলো দেবো, তোমরা দেখো, দেখে কমেন্ট করো যে কালকে একটুখানি আনন্দ করেছি, সেই আনন্দের একটা ঝলক তোমাদের শুধু তুলে দিয়েছি। তো কেটে দিয়েছি অনেকটা, আর ওই গানগুলো পাঠ করে দেবো, ওই ওনার গানগুলো। তারপরে ওনার সাথে সাক্ষাৎ করেছি, আপডেট দিয়েছি, সবটা নিয়ে একটা ভিডিও আসছে, ওটা দেখো। আসতে কি দিয়ে দিয়েছি, এরকম, যাই হোক। আর এইবার বলি, আংটি নিয়ে যেমন যারা বলেছিলে না আমি কি আংটি দেখাই, সেরকম বলো না কিন্তু যে আমি কি সোয়েটার দেখাতে বসি, কারণ আমি এক একদিন এক একটা সোয়েটার পরে, বলতেই পারে, ওই জন্য আমার নিজেরই যেন কেমন মনে হলো যে তোমরা এই কথাটা বলতে পারো। কারণ সত্যি কথাই আমি ভ্যারাইটি ড্রেস পরতে ভালোবাসি, আছে আমার, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমার আছে, আমি পড়তে ভালোবাসি। ওই জন্য কেউ বলো না যে সোয়েটার দেখাতে বসছো, কারণ কালকে রাত্রিবেলায় একটা ভিডিও দিয়েছি আলাদা একটা সোয়েটারে, আবার এখন একটা সোয়েটার পরে দিয়েছি। আমি প্রচণ্ড পাহাড়ে, শীতের দেশে, মানে শীতের দেশে না, ভারতবর্ষের শীতের বিভিন্ন জায়গায় আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সোয়েটার কিনে নিয়ে আসি, নিজের জন্য কিনে নিয়ে আসি, মানুষের জন্য আনি, মানে ভালোবাসার মানুষের জন্য আনি, মেয়ের জন্য আনি। তো ওই জন্য আমার প্রচুর সোয়েটার, এবং আমি ওগুলো পাল্টে করি। তা তোমরা দেখতে পাবে আমি প্রচুর সোয়েটার যখনই ভিডিও করি, তো দেখবে এক একদিন এক একটা সোয়েটার পরে আমি ভিডিও করি। না কেন বললাম, হঠাৎ মনে হলো ওই সোয়েটারের পাহাড় বার করেছি, তা ভাবলাম যে এগুলো পরলে আবার না তোমরা কিছু মনে করো। তো যাই হোক, যারা বলবে তারা বলবে, তো না, দেখানোর জন্য না, আমি ভালোবাসি এরকম পাল্টে পরতে ভালোবাসি। তো এই সোয়েটারটা কেমন বলো, ভীষণ নরম আর ভীষণ গরম। এই সোয়েটারটা গত বছর সিমলা যাওয়ার আগে কিনেছিলাম, দারুণ সুন্দর। তো যাই হোক, এই হলো, সিমলা যাওয়ার আগে কিনেছিলাম, কিংবা সিমলা থেকে কিনেছিলাম, যাই হোক, কত মনে নেই। তো অনেক বকে ফেললাম, ভাট বকে ফেললাম। তো কালকে তোমরা প্রথমে বলি, একটা শর্টস দিয়েছে, শর্টসে অনেক কথা বলেছে। সেই কথায় বলেছে লাস্টের আঘাতটা সহ্য করতে পারিনি। কোন আঘাতটা? লাস্টে তো 3 জনের থেকে আঘাত খেয়েছে, এবং 3 জনের থেকে আঘাত খেয়ে একদম চিচিং ফাঁক হয়ে গেছে।
চিচিং ফাঁক। কেমন চিচিং ফাঁক শোনো। প্রথম একজনকে বিশ্বাস করেছে, বিশ্বাস করে মানে একজনকে দিয়ে আধার কার্ড চেঞ্জ করেছে। তোমরা জানো আধার কার্ডের পদবি চেঞ্জ না করলে অবৈধভাবে রেজিস্ট্রি করা যাবে না দেওরের সঙ্গে, কারণ দেওরকে আটকাতে হবে। আবার বলছি, ভাবেনি কোনোদিন যে দেওরকে নিয়ে ওকে সংসার করতে হবে। ভেবেছিল যে এক ফুল দোমালি হয়ে থাকবে ও এটা ভেবেছিল। এটা এখন যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে ও এক ফুল দোমালি হয়ে থাকবে ভেবেছিল, এবং এটা ওর মা জানতো। এটা ওর মা জানতেন যে মেয়ে আমার এক ফুল দোমালি হয়েই থাকবে। তো ওই জন্য দেওরকে ইনলিগালি রেজিস্ট্রি করতে হবে। নাহলে ও যদি দেওরকে ভালোই বাসে, একটা সম্পর্ক থেকে বেরিয়ে আর একটা সম্পর্কে যাবে, তাহলে লিগালি যেতে পারতো। লিগালি বরকে পছন্দ না, বরকে ডিভোর্স দিয়ে তারপরে দেওরকে বিয়ে করতেই পারতো, রেজিস্ট্রি করতেই পারতো। কিন্তু সেটা করেনি, করেছে অবৈধভাবে। এবং বরের তাই তো করবে, বরের মানে অজান্তে। আর এটাই তো স্বাভাবিক। তো সেই জন্য একজনকে ভর করেছিল, ভর করে বিশ্বাস মানে তাকে তার উপরে বিশ্বাস জন্মে তাকে দিয়ে আধার কার্ডের নামটা চেঞ্জ করেছিল, মানে ওই মণ্ডল টাইটেলটা সরিয়ে দিয়ে হোর করেছিল, কারণ রেজিস্ট্রি করতে হবে। তো করার পরে তাকে দিয়ে বলেছিল যে এই অবৈধ রেজিস্ট্রি করতে গিয়ে সাক্ষী দিতে হবে। তখন সেই কাছের মানুষটি অস্বীকার করে, কারণ তারও তো পরিবার আছে, তার পরিবার হয়তো না করেছে, করেনি। তখন ভর করেছে আর একজনকে ভর করেছে, মানে এদের দুজনের মধ্যে গন্ডগোল লাগিয়ে আর একজনকে ভর করেছে। ভর করে তাকে ম্যানিপুলেট করে তার রেজিস্ট্রির সইটা করিয়ে নিয়েছে তাকে দিয়ে। করিয়ে নেওয়ার পরে তার অপরাধবোধ তার জেগেছে যে আমি বোধহয় ভুল করলাম, কারণ অর্ণবের তো কোনো দোষ দেখছি না। ও দিনের পর দিন অর্ণবদাকে নিয়ে যেসব বলছে সবই মিথ্যে কথা। শুধু এই না, আমি বলছি মা বাবা, নিজের মা বাবা না, কাকা কাকিমা, নিজের বাবা মাকে প্রচুর সম্পত্তি এই কাকা কাকিমা মেরে ফেলেছে। এরকম বহু কাহিনী আছে, একজনের কাছে না অনেকজনের কাছে, এবং সেটা প্রমাণ করার মতো ক্ষমতা রাখি আমি। তো যাই হোক, বলেছে। তারপরে সেই মেয়েটাকে দিয়ে সই করিয়ে নিয়েছে, করিয়ে নিয়ে রেজিস্ট্রি করেছে, অন্যায়ভাবে রেজিস্ট্রি করেছে। কিন্তু বিবেকের দংশনে সেই মেয়েটি অর্ণবকে বলে দিয়েছে। এই ঘটনা। কারণ তারা যখন বুঝতে পেরেছে যে অর্ণবের কোনো দোষ নেই, এবং ওরা ওয়াচ করেছে যে দিনের পর দিন বৌদি যে কথাগুলো বলছে, যে আমাদের মানে কি বলে একসাথে বাস করা, যাই হোক, যে বলছে, তার তো কিছুই দেখতে পাচ্ছি না যে অর্ণব অত্যাচার করে, অর্ণব খেতে দেয় না, কই দেখতে পাচ্ছি না তার ভিডিও। তার পাশাপাশি তখনই হয়েছে বিপত্তি। এইবার চোখটা ভীষণ চুলকাচ্ছে। এইবার অর্ণবকে জানিয়ে দিয়েছে। অর্ণবকে জানিয়ে দেওয়ার পরে অর্ণবও চুপ করে থেকেছে, কারণ অর্ণবের একটা প্রমাণ দরকার ছিল। প্রমাণ ছাড়া কোনোটা ফ্লাশ করতে পারছিল না। আমি বলে দিলাম তুমি অমুকের সাথে প্রেম করো, বললে তো হবে না, তার প্রমাণ চাই, তো একটা পাকাপোক্ত প্রমাণ চাই। এবং সেই প্রমাণটা তোমরা জানো, নিশ্চয়ই কোনো প্রমাণের অপেক্ষায় ছিল, এবং সেই প্রমাণটা অর্ণবের কাছে আসার পরেই দুবারই জানে, আমি চোখটা খুব চুলকাচ্ছে, দুবারই জানানো হয়। এবং তোমরা এটা পুরনো কাহিনী কেন বলছি, কারণ ওই যে কালকে শর্টসটা দিয়েছে না, লাস্ট আঘাতটা সহ্য করতে পারিনি। এই যে এইটা লাস্ট আঘাত, ওই যে রেজিস্ট্রি করেছে অবৈধভাবে, ওকে দিয়ে মানে ইনলিগালি সই করিয়েছে। কারণ ও জানে অর্ণব যদি কেস করে, অর্ণব যদি ওই ইসের কেস করে, এরা সবাই ফাঁসবে। যারা সই করেছে, যারা সাহায্য করেছে, ওই নাম পরিবর্তন, টাইটেল পরিবর্তন বা সই করেছে, সবাই ফাঁসবে, মানে উঠে আসবে। আর জানে এটা কোনোদিনই তাহলে অর্ণব করতে পারবে না। অর্ণব কেন কেস করতে পারছে না? তোমাদের অনেকের প্রশ্ন, কেন স্টেপ নিচ্ছে না? অর্ণব স্টেপ নিলে অনেক মানুষ জড়িয়ে যাবে, আর যেটা অর্ণব চায় না। অর্ণব জানে যে বউ চলে গেছে, তাকে তো ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্ন হয় না। চলে গেছে যখন, তার আমার কাছে ভালো লাগেনি, সে চলে গেছে, সে তার মতো বাঁচুক। কিন্তু ও যেগুলো এখন শুনছে, যে দিনের পর দিন মিথ্যাচারিতা করেছে, সেইগুলো নিয়ে আমাদের প্রতিবাদ। আর ও চাইছে মনে প্রাণে ছেলেটা ভালো থাকুক, ছেলেটা ভালোভাবে মানুষ হোক। সেই জন্য সেই বার্তাটা আমরা দিচ্ছি, যেখান থেকে সরে গেলাম। তো তারপরে একটা প্রমাণ আসার পরে বাড়ির থেকে ফোর্সফুলি হয়েছে, আর হয়েছেই ভগবানের এমন খেল। 24 তারিখে অর্থাৎ 25 তারিখে ওদের রেজিস্ট্রি ম্যারেজের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি ছিল দেওর আর বৌদির। এবং সেই দিন কেউ পুজো পাঠ করেছে, মানে দুজন মিলে দিয়েছে। সেদিন কেউ দেওর রাত্রি 12টার সময় তার ফ্ল্যাটে গেছে, এবং তোমরা জানো বাড়ির থেকে একটা গিফট নিয়ে সে গেছে। সেও জানে না তাকে সেই সময় মানে চলে যেতে হবে, তাহলে সেও হয়তো তৈরি হয়ে আসতো বাড়ির থেকে। সে একটা পরে জাস্ট বৌদির সাথে একটুখানি মজা করতে, একটু অ্যানিভার্সারি পালন করতে এসেছিলো। যেমন তোমাদের আগে বলেছি, জন্মদিন পালন করতে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে মানে ভালোবাসার, ওই যে দেখেছো না জড়িয়ে ধর, সেরকম একটা ভিডিও ক্লিপিং ছেড়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে বা হিস্ট্রিতে ছেড়েছিল। আর সেইটা শ্বশুরবাড়ির সবাই মোটামুটি দেখে নিয়েছিল। এটা হচ্ছে আগস্ট মাসের কথা। আর সেপ্টেম্বরের 25 তারিখে হচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের
হ্যাঁ নভেম্বরের 25 তারিখ হচ্ছে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো যাই হোক সবাই চুপচাপ ছিল, মুখে বন্ধ করে রেখেছিল যে এরকম একটা বৌদি আর দেওরের এরকম একটা রাত্রির 12টার পরে কেক কাটা, ছেলে পাশে ঘুমাচ্ছে আর ওরকম করে কেক খাওয়ানোর পরে ওরকম, যাই হোক সবার মনে স্ট্রাইক করেছিল, শ্বশুরবাড়ির সবার মনে স্ট্রাইক করেছিল। তারপরে অর্ণবের তরফ থেকে জানতে পারে যে এরকম ডাকো ডেকে, তো সেদিনকেই বাড়িতে ডেকেছিল মিটিংয়ের জন্য। তারপরটা তোমরা সবাই জানো। সেদিনকে স্বামীকে জিজ্ঞাসা করেছিল তুমি কি সব জানো? তখন স্বামী বলেছিল হ্যাঁ আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে এবং সব প্রমাণ চলে এসছে, তুমি কি মিটিংয়ে তাহলে এই প্রমাণগুলো দেখাবে? স্বামী তখন বলেছিল, হয়তো বলেছিল যে হ্যাঁ দরকার হলে প্রমাণ তো দেখাতে হবে। সেই ভয়, তাহলে কি হলো, 3টে মানুষ ছুরি মারলো তো ওর কথায়। প্রথম মানুষ হচ্ছে সই মানে আধার কার্ডের চেঞ্জ করে দিল কিন্তু সই করলো না অবৈধভাবে। দ্বিতীয় মানুষ বেআইনিভাবে সই করলো, করে তার স্বামীকে বলে দিল নিজের অপরাধ বোধে যে অন্যায় করলাম আমি একটা ভালো মানুষের সাথে, বলে দিল। তৃতীয় হচ্ছে স্বামী বলল যে হ্যাঁ মিটিংয়ে যদি সেরকম হয় তাহলে তুলে দেবো, প্রমাণ তো দেখাতেই হবে। এই হচ্ছে কালকের ওই যে শর্টসটা, সেই শর্টসটা যে লাস্ট এটা আবার নিতে পারেনি, লাস্ট যে বেইমানিটা সেটা সহ্য করতে পারেনি, মাথার উপর দিয়ে গেছে। কাছের মানুষও ছুরি মারে, এইটা হচ্ছে। এগুলো যদি ওই 3টে মানুষ মেনে নিত কোনো ব্যাপার না। প্রথম মানুষটা যদি সই করে দিত তাহলে দ্বিতীয় মানুষটার কাছে যেত না, দ্বিতীয় মানুষটা যদি না বলতো তাহলে স্বামী জানতো না, স্বামী জানার পরেও যদি মুখ বুঝে মেনে নিত তাহলে কোনো সমস্যাই হতো না। ও এক ফুল দোমালি যেমন কাটাচ্ছিল, প্রায় 10 বছর ধরে কাটাচ্ছিল, কত বছর জানি না প্রেম, কারণ দেওর তো কাল না পরশু ভিডিওতে বললো যে অনেক বছর ধরে তো দেখছি, তাহলে অনেক বছর ধরেই হয়তো দেখছে বৌদির চোখে, তারপরে প্রেমিকার চোখে দেখেছে, অতএব অনেক দিন ধরেই দেখছে। এইভাবেই এক ফুল দোমালি হিসাবেই চলতো, কারণ অর্ণব নিজের লাইফে ভীষণ ব্যস্ত, নিজের কর্মজীবনে ভীষণ ব্যস্ত। এই দিকটা এইদিকে ওর সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, বউ কী করছে, এত দিকে দেখার তার মানে এত সে এতই না, সোশ্যালিস্ট নয়, বুঝতে পারলাম। এই জন্য কালকের ওই ও বুঝে গেছে, সবটা আমাদের কাছে চলে গেছে। শুধু এই না বন্ধুরা, বাবা মাকে যেমন কাকা কাকিমা বানিয়েছিল, ছেলের জন্মবৃত্তান্ত নিয়েও মিথ্যে কথা বলেছে একের পর এক, এবং সেটা ওর বাবা জানে, এবং ওর বাবাকে ওই ফ্ল্যাটের থেকে জানানো হয়েছিল যে আপনার মেয়ে এইগুলো করছে, আপনার মেয়ে এগুলো করেছে। যখন মেয়েকে খুঁজতে গেছিল, যখন চলে গেছে অলরেডি 5-6 দিন পরে, যখন বাবা আরও 5-6 জন গেছিল ওর ফ্ল্যাটে, মা যায়নি, বাবা দাদা মামা কাকা আর 5-6 জন মিলে গেছিল, গিয়ে ফ্ল্যাটে খুঁজে বেরিয়েছে মেয়েকে। তখন ফ্ল্যাটের কারোর সাথে কথা হয়েছিল এবং সে বলেছিল এই কথাগুলো যে আপনার মেয়ে দিনের পর দিন এগুলো বলেছে, আমাদেরকেও বলেছে, এবং ছেলের জন্ম বৃত্তান্ত নিয়েও বলেছে। যেহেতু বাচ্চার একটা ব্যাপার, সেহেতু আমি এখানে আর ডিসক্লোজ করব না, কিন্তু বাচ্চাটার জন্ম বৃত্তান্ত নিয়েও নোংরামি করেছে। এবং একজনকে না, ও যে কথা বলে সে কথা একের অধিক মানুষকে বলে। যেমন বাবা মা হচ্ছে কাকা কাকিমা, সেরকম যেমন শ্বশুরবাড়িতে বলেছে, তেমন ফ্ল্যাটে বলেছে, তেমন স্কুলের বান্ধবীদের বলেছে, তেমন শিলিগুড়িতেও হয়তো বলেছে, বুঝতে পেরেছ? তো যাই হোক, এই তো গেল ওর ওই কালকে শর্টসের কাহিনী বলতে গিয়ে এতটা সময় লাগলো যে এইভাবে ওকে নাকি সবাই ছুরি মেরেছে। ওর এই মিথ্যাচারিতার নোংরামিগুলো সবাই মেনে নিলে সবাই ভালো হতো, ওর তাদের মতো ভালো কিচ্ছু হতো না। ও বরের ক্ষেত্র থাকতো, আরাম এই করতো, আর দেওরকে নিয়ে থাকতো। তার জন্য দেওরকে নিয়ে রেজিস্ট্রি করে রেখে দিয়েছিল, 22 সালে রেজিস্ট্রি করেছিল, ঠিক আছে? পালিয়েছে তো মনে হয় 24 না 23 নভেম্বরে পালিয়েছে। যাই হোক, এত ভালোবাসা যখন ছিল, এত দুজনের প্রতি দুজনের বিশ্বাস যখন ছিল, তাহলে লিগালি গেলে পরেই তো পারতো, লিগালি ডিভোর্স দিয়ে তারপরে দেওরকে ভালোবেসে বিয়ে করেই তো সংসার করতে পারতো। এইরকম নোংরামি করে কেন, প্রশ্নটা এখানেই। এবার বলি কালকের ভিডিও দেখেছো, মঙ্গলবারের সামনের কিছুটা মঙ্গলবারের ভিডিও। তারপরে দিয়েছে, প্রথমে অনেক জ্ঞান দিয়ে ভিডিওটা শুরু করলো, তারপরে দিয়েছে সেই ঘুরতে যাওয়া মানে সোমবারের ক্লিপিং। দেখেছো কিভাবে হাই রোড দিয়ে দুজনে ফুর্তি মেরে ঘুরে বেরিয়েছে এই ঠান্ডার মধ্যে? ও নাকি অসুস্থ, দেখেছো? আর তোমাদের কালকে বলেছিলাম না, ওর হাতে একটা ব্যাগ ছিল, মিশন হাসপাতালে যখন ও গেছে ওর হাতে একটা ব্যাগ ছিল, শপিং মলের ব্যাগ। কালকে তোমাদের ডিক্লেয়ার দিতে পারিনি, আজকে বলছি। ওই শপিং মলে দেখেছো, কালকের ভিডিওতে পরিষ্কার হয়ে গেছে শপিং মলে গেছে। অর্থাৎ আমি যে কথাটা বলে গেছিলাম যে ও শপিং মলে গেছিলো আর মিশন হাসপাতালে একটা ক্লিপিং নিতে গেছিলো। কোনো ডাক্তার দেখায়নি, কিচ্ছু না, শুধু প্রেশার মাপতে গেছিলো এক জায়গায়। ওটা জাস্ট একটা ক্লিপিং নেওয়ার জন্য। ও কোনো ডাক্তার দেখায়নি, কোনো টেস্ট, কিচ্ছু না। ও দেখাক না, ও বলছে যে আমার টেস্টগুলো আসলেও ভালো থাকবো, না আসলেও ভালো থাকবো।
দেখা কর টেস্টগুলো। আরে চেন্নাইতে যে টেস্টগুলো হচ্ছে সেগুলো দেখা, নাকি সেগুলোও মিথ্যে? টেস্ট হয়নি, কোনো টেস্ট হয়নি ওর, সেগুলো দেখা। এখন আবার বলছে টেস্টগুলো নিয়ে খুব টেনশন, যে নাকি 2 মাস 3 মাস আগে চেন্নাই থেকে ট্রিটমেন্ট করিয়ে আসলো, ট্রিটমেন্ট করিয়ে 5টা ডাক্তার দেখে তার পুরো সুস্থ হয়ে বাড়িতে আসলো। সেই মেয়ে আবার বলছে তার আবার টেস্ট। বুঝতে পারছো তো? যাই হোক, পুরোটা আবার, কারণ চেন্নাই যাবে না, চেন্নাই গেলে পয়সা লাগবে, ও এখানে থেকেই আবার নোংরামি করবে, আবার নাটক শুরু হয়ে গেছে, নাক মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, মাথা এখানে শক্ত হয়ে যাচ্ছে, আবার ও নাটক করবে। এইবার নাটক করলে, এইবার এতদিন তো আমরা ছিলাম না, এইবার গণমাধ্যমে ওকে যা করার করানো হবে। দুর্গাপুরের মানুষজন, ভিউয়ার্সরা আছে, যা করার তাদের উপরেই ছেড়ে দেবো, ভিউয়ার্সদের উপর ছেড়ে দেবো, ও সবটা উঠিয়ে নিয়ে আসবে লোকাল ভিউয়ার্সরাই, কারণ আশেপাশের থেকে আমাদের কমেন্ট করছে, আশেপাশ থেকে ওকে ওয়াচে রেখেছে। কালকে তোমরা দেখেছো, কালকের ভিডিওতে যে ভিডিওটা ও দিয়েছে কালকে, তার আগের দিনের বৃহস্পতি বুধবার, কালকে বুধবারের ভিডিও এসছে, সোমবারের ভিডিও আসেনি, মঙ্গলবারে ভিডিও এসছে আর কালকে বুধবারে ভিডিও এসছে, অর্থাৎ সোমবারের ভিডিওটাকে দুটো পার্টে করেছে। সোমবারে কালকে যে ভিডিওটা এসছে, সোমবারের কিছু ক্লিপিং এসছে, সেখানে দেখা গেছে শপিং মলে যাওয়া, যেটা তোমাদের বলেছিলাম, ওর কাছে একটা ব্যাগ ছিল, সেটা এবং সেই ব্যাগটা নিয়েই পরে ও মিশন হাসপাতালে গেছিলো, গিয়ে ওখানে একটা ক্লিপিং তুলেছে। শপিং মলে গেছিল, সে নাকি এত অসুস্থ, শপিং মলে কেনাকাটি করেছে, তারপরে তাকে দেখা গেছে, কারণ শিলিগুড়িতে গাড়ি ছিল না জন্য এত আনন্দ ফুর্তি করতে পারিনি, এত হানিমুন করতে পারিনি, তাই জন্য গাড়িটা পেয়েছে জন্য তোমরা দেখেছো যে লং ড্রাইভে বেরিয়েছিল হাই রোড দিয়ে। যে মেয়ে নাকি এত অসুস্থ, যার নাকি সামনেটা শক্ত হয়ে গেছে, যেতেই পারে, ঘুরতেই পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে মিথ্যাচারিতা করছে, মানুষকে বুদ্ধু বানাচ্ছে, তার মাথায় এত ব্যথা, সে আবার ক্যামেরা ধরে ধরে ক্যামেরা করছে, ভিডিও করছে পেছনে বসে বসে। তারপরে অদ্ভুত লাগলো, কোথাকার ক্লিপিং কোথায় জোড়া দিয়েছে। তারপরে দেখলাম স্কুল টুলগুলো দেখালো, দেখিয়ে এসে একটা চায়ের দোকানে সারাক্ষণ ভালো করে, বন্ধুরা 2বার 3বার দেখেছি, কারণ আমাদের যখন একটা স্টেটমেন্ট দিতে হয় আমাদের 2-3 বার দেখতে হয় ভিডিওগুলো, কোথাও বাচ্চাটা নেই, কিন্তু যখনই চায়ের দোকানে দেখলাম তখনই দেখলাম বাচ্চাটা ওখানে কুরকুরের প্যাকেট না চিপসের প্যাকেট কিনছে। কোথাকার কি, কোথার থেকে কোথায় চলে আসলো। তারপরে দেখলাম মেলায় একজনকে সামনাসামনি দেখালো, আর প্রচুর লোক নাকি মেলায় তার সাথে দেখা হয়েছে। তারপরে দেখলাম মেলায়, মানে এটা সম্পূর্ণ সোমবারের একটা ভিডিও, কালকে যেটা এসছে সামনের একটুখানি মঙ্গলবারের সকালের কিছু ভিডিও, তারপরে সোমবারের ভিডিওটা দিয়ে দেখেছে। তাহলে বুঝতে পেরেছো সোমবার একদিন ছুটি পেয়েছে, কিভাবে সোমবারটা এনজয় করেছে। সে নাকি অসুস্থ, একবার সকালবেলা বাপের বাড়ি গেছে, সেখান থেকে ওই ভিডিও ফুটেজটা নেওয়ার জন্য, প্রেশারটা মাপার জন্য গেছে, তারপরে লং ড্রাইভে বেরিয়েছে, তারপরে সারাদিন ঘুরে টুরে দুপুরবেলা একটুখানি ঢুকেছে, না সকালে ওই মেপেই ঢুকেছে, ঢুকে খাওয়া দাওয়া করে আবার দুজনে বেরিয়েছে, সন্ধেবেলায় বাড়িতে ঢুকে হয়তো বাচ্চাটাকে নিয়ে আবার বেরিয়েছে হচ্ছে ওই মেলায়। এ বলে অসুস্থ, এর বলে মারণ রোগ, এর বলে মাথায় ক্লট হয়ে গেছে, এ মিথ্যেচারিতা এমনভাবে করছে যার জন্য তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি যে এত অসুস্থ মেয়েটা, যার মাথাটা শক্ত হয়ে গেছে সামনেটা, তার মুখ দিয়ে নাক দিয়ে নাকি ব্লিডিং হচ্ছে, সেই মেয়েটা সারাটা দিন ঘুরে বেড়ালো, আর এসে ভিউয়ার্সদের সঙ্গে নাটক করছে ব্যাক ভয়েস দিয়ে। মেলায় গিয়ে সে মহাভারত দেখলো। তোমাদের মনে হয় যে মহাভারতও কিনবে জাস্ট শো আপ করার জন্য, ভিডিওটা করার জন্য, শো আপ করার জন্য? মহাভারতের গ্রন্থটাকেও কিভাবে দেখালো, গ্রন্থ, ও বই ভালোবাসে, ছেলের জন্য বই কিনলো, ও নাকি বই ভালোবাসে, তারপরে বললো চোখের প্রবলেমের জন্য বই কিনলো না, অথচ ও যখন মিশন হাসপাতালে বসেছিল, একটা ভিডিও ক্লিপিংয়ে দেখা গেছে ওখানে বসে বসে ও ফোন দেখছিল, তার নাকি চোখের প্রবলেম, জানে যে বই কিনলে পরে ভিউয়ার্সরা বলবে চোখের প্রবলেম, তুমি এখন বই পড়বে কি করে। ওনাকে বই ভালোবাসে, বই মেলায় ভিড় নেই, বই ভালোবাসে, মানে জাস্ট ভিডিও করতে, গীতা মানে সব ধর্মগ্রন্থ নিয়ে ওর একটুও পাপের ভয় করে না। ও ধর্মগ্রন্থ নিয়ে ভিডিও করে আসলো, যে ধর্মগ্রন্থ ভীষণ ভালোবাসে, ছেলেকে ভীষণ ভালোবাসে। ছেলেকে স্কুলে দিয়েছ, ছেলেকে নিয়ে খুব ভাব, ছেলের নাকি ওর বন্ধুর মতো বন্ডিং, ছেলে খুব ভালো বোঝে যে আগে নিজের কথা ভাবো। ছেলেটার জীবনটাকে একদম দুর্বিষহ করে তুলেছে, তো এইবার অর্ণবকে একটা অনুরোধই করব, নিজের জন্য ভেবো না, বা তুমি এতদিন যেগুলো ভাবছো ভেবো না, ছেলেটার জন্য একটা স্টেপ নাও,
আবার বলছি, ছেলেটার জন্য একটা স্টেপ নাও। এত সমাজের কথা ভেবো না, এত অন্য মানুষের কথা তুমি ভেবো না, ছেলেটার কথা ভাবো। ছেলেটার সামনে গিয়ে দাঁড়াও। ছেলেটা অন্য মানুষকে বাবা বলে ডাকছে, তোমার সেই মেরুদণ্ড নেই নেই যে ছেলেটার সামনে গিয়ে তোমার পিতৃত্বের অধিকার নিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই? কেস কামারি হয়নি তো? নেই, ক্ষমতা নেই তোমার? মেরুদণ্ড সোজা করে ছেলেটার সামনে গিয়ে দাঁড়াও। তুমি বাবা, বাবার অধিকার নিয়ে দাঁড়াও। তারপরের প্রশ্ন তো পরে, কি বলেছিল, কোথায় বলেছিল, কিটা করেছে, সবটা সামনে আসবে। একটা কথাই বললো অর্ণব, বারবার এইবার তোমাকে বলছি, আমি বলছি না তোমাকে প্রমাণ দিতে, কারণ প্রমাণ ও আগে করবে। ওর মাথায় প্লট তোমার অত্যাচারের জন্য, ও তোমার থেকে অত্যাচারিত, সেই প্রমাণগুলো ও আগে করবে, তারপরে তোমাকে প্রমাণ দিতে আসতে হবে। কিন্তু তুমি বাচ্চাটার জন্য একটা স্টেপ নাও। তুমি বাচ্চাটার জন্য দরকার হলে তুমি গার্জিয়ান নিয়ে প্রমোদনগরে যাও। তুমি দুর্গাপুরের ছেলে, তুমি প্রমোদনগর চিনবে না বলতে তো বলা তো যায় না, চিনবে। না হলেও ভিডিও ফুটেজ ধরে প্রমোদনগরে গিয়ে ওর খোঁজ করো। না হলে আমাকে বলো, আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দেবো, কারণ আমাদের কাছে ঠিকানা চলে এসছে। আশেপাশের লোক আমাদের ফোন করছে, ওর কাজের লোকটাও নেই, সঞ্চিতাও নেই, কিন্তু বলছে সকালবেলা এসে কাজ করে দিয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? বাচ্চাটার জন্য স্টেপ নাও। যদি সোজা আঙুলে না হয়, আঙুল ব্যাকা করো, আঙুলটা ব্যাকা করো। আফটার অল দিনের শেষে ছেলেটা তোমারও। এইটুকু শুধু তোমাকে বলে গেলাম যে বাচ্চাটার জন্য একটা স্টেপ নাও। এবার আজকে একটা মূল্যবান কমেন্ট এসছে, সেই কমেন্টটা পড়ে আজকের ভিডিওটা শেষ করব। একজন লিখেছে, কালকে ওদের দেখেছে, বলছে এই দেখলাম দুজনে জড়াজড়ি করে বাইকে ঘুরে বেড়াচ্ছে, তারপরেই দেখছি চায়ের দোকানে চা বিস্কুট খাচ্ছে, তার সাথে ছেলে রয়েছে। বুঝতে পেরেছ? সোমবারে এইভাবে ওরা মানে বেরেলাপানা করে বেরিয়েছে, আর তারপরে দাদার গাড়ি পেয়েছে। একজন আমাকে কমেন্ট করেছে, একজন প্রাপ্তবয়স্ক মহিলা, যে সে যদি কারোর সাথে সংসার না করতে চেয়ে অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে চায়, সেক্ষেত্রে আইনের এখানে কিছু করার নেই। অবশ্যই আছে, আমি পরে উত্তর দিচ্ছি। যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে মানে পরকীয়াকে বৈধ বলা হয়, ধারা রদ করে দেওয়া হয়েছে, সেখানে মানে পরকীয়াকে বৈধ বলে দেওয়া হয়েছে, সেখানে আলাদা করে আইনের বড় স্টেপ নেওয়ার আর কোনো জায়গা থাকে না। একটাই যেটা বলতে পারে সে, যে আইনত ডিভোর্স দিয়ে বিষয়টাকে কমপ্লিট করতে। আর বাচ্চার ক্ষেত্রে কাস্টাডি আইনত প্রায়োরিটি মায়ের দিকেই যায়। কিছু করার নেই, এই জন্যেই সেই ব্যক্তি হাত পা গুটিয়ে বসে আছে। এবার প্রথমত বলি, একজন প্রাপ্তবয়স্ক মহিলা অবশ্যই সংসারে তাকে ভালো না লাগলে যেতে পারে। সেক্ষেত্রে ডিভোর্স বলে একটা জিনিস আছে, ডিভোর্স করে তারপরে আর একটা সম্পর্কে জড়াতে পারে, যতটুকু মনে হয় আইনের। আর পরকীয়া বৈধ হলেও আবার নতুন একটা আইন চালু হয়েছে পরকীয়ার যে বৈধতা দেওয়াতে অনেক সমাজে ক্ষতি হয়ে গেছে জন্য আমার মনে হয়, যেটা শুনেছিলাম, যে আইনটা বাতিল হয়ে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওর স্বামীকে ডিভোর্স না দিয়ে ও দিনের পর দিন এই দেওরের সাথে লিভিংয়ে ছিল, এবং ডিভোর্স না দিয়ে অন্যায়ভাবে রেজিস্ট্রি করে নিয়েছে। সেইখানেই যদি কোনো স্টেপ নেওয়া যায়, সেইখানেও ফেসে যাবে। আর বাচ্চার কাস্টাডির কথা যদি প্রমাণ করে দিতে পারে যে বাচ্চাটা মা পরকীয়ায় লিপ্ত এবং মার নিজস্ব কোনো মানে আর্নিং নেই, ইউটিউবের আর্নিংটা তো একটা ফিক্সড আর্নিং না, একটা মানে ফিক্সড আর্নিং না, অতএব তার ঠিকানা হচ্ছে কেয়ারা ফুটপাথ। আমি এর থেকে আর ডিটেলসে যাব না। মার কাছে যতই কাস্টাডি থাক, যদি মার কিছু জিনিস প্রমাণ করে দিতে পারে, মার কিছু অন্যায় যদি আইনের ক্ষেত্রে প্রমাণ করে দিতে পারে, তাহলে আমার মনে হয় সন্তান তার বাবার কাছেই যাবে। আর সবথেকে বড় কথা, একটা স্টেপ নেওয়া উচিত। কোথায় যাবে, কে যাবে, সেটা আইনের উপরেই ছেড়ে দেওয়া উচিত। সেক্ষেত্রে ছেলেটার যা দিনের পর দিন যা দেখছি, এখনো পর্যন্ত 6+, ছেলেটা এখনো পর্যন্ত স্কুলে দেওয়া হয়নি, ছেলেটার এডুকেশনাল কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, এবং ছেলেটাকে রীতিমতো টেক কেয়ার করা হচ্ছে না। যেটা দেখাচ্ছে সেটা শো আপ করছে। রাত দিন বাচ্চাটাকে ওই অসুস্থ মানুষটার কাছে, ওই দিদার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সর্বোপরি বলবো, বাবারও একটা অধিকার আছে, সেই অধিকারের থেকে বাবার একটা স্টেপ নেওয়া উচিত। যা বিচার হবে সেটা পরের ব্যাপার, একটা স্টেপ নেওয়া অন্তত উচিত, এটা আমার মনে হয়। বোঝাতে পারলাম? এই ইনি আবার আর এক জায়গায় আমাকে কমেন্ট করেছে, আর একটা কি ইন্দ্রনীল। আচ্ছা দেখি আর একটা কমেন্ট যদি পাই তোমাদের শোনাবো।
তার আগে আমার একটা কমেন্ট বক্সে কমেন্ট এসে, খুবই ইম্পর্টেন্ট একটা কমেন্ট করে নিই, তারপরে যদি ইন্দ্রনীলের ওই কমেন্টে পাই অবশ্যই পড়বো। কালকে তোমাদের একটা কমেন্ট করে গেছিলাম যে সহধর্মিণীকে খুব হেল্প করা উচিত, এরকম একটা কমেন্ট। তার এগেনস্টে একজন আমাকে লিখেছে, দিদি ওই কমেন্টটা আমি করেছিলাম গো, ওদের মুখোশটা খোলার জন্য, বুঝতে পারছো ওদের পেছনের সবাই কিভাবে, মানে ওদের মুখোশটা খোলার জন্য সবাই চাইছে ওদের আসল মুখোশটা বেরিয়ে আসুক। কোনোভাবেই যদি ওরা মুখটা খোলে তখন দেখতাম ওরা কি বলে, ওদের পক্ষ নিয়েই কথা বলেছিলাম, যাকে বলে ইমোশনাল ব্ল্যাকমেল। আমার মতো যদি আরও অনেকে ওদেরকে এইভাবে বলতো তাহলে হয়তো ওরা রিপ্লাই করতে বাধ্য হতো। বুঝতে পারছো, ভিউয়ার্সরাও পাজেলড হয়ে যাচ্ছে ওদের মুখোশ খোলার জন্য, ওরা ওদের পক্ষে ওদের পজিটিভ ভিডিও মানে কমেন্ট করছে। তো চলো দেখি ওই কমেন্টটা যদি পাই তোমাদের কমেন্টটা শোনাবো। তো কমেন্টটা পেলাম না, যদি পাই পরে তোমাদের এই করবো। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জন্য বলে, মানে অতুল সুভাষের যে ঘটনাটা আমরা জেনে গেছি যে অতুল সুভাষ কীভাবে ব্ল্যাকমেলিং হয়েছে এবং লাস্টে তাকে পৃথিবীতে ছেড়ে চলে যেতে হয়েছে, সেই কোনো ভয়ের কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই। দুনিয়াতে এত দুর্নীতি এখনও গ্রাস করেনি। অতুল সুভাষ চলে গেছে, সত্যি কথা, এটা মর্মান্তিক ঘটনা। যাতে আর অতুল সুভাষ মানে অতুলের জন্ম না হয়, আর যেন দ্বিতীয় অতুলের মতো কোনো ঘটনা না ঘটে, সেই জন্যই আমরা সবাই তৎপর। তো দেখা যাক। অর্ণবকে বারবার বলে গেলাম কোনো স্টেপ নাও, বাচ্চাটার জন্য কোনো স্টেপ নাও। আর ওর তোমাদের কালকে রিলসের ওর যে বিশ্বাসঘাতকতা কে করেছে, কিভাবে করেছে, সেইটা তোমাদের বলে গেলাম। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।